আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন। এটা মধ্যে একটা টপিক আলোচনা করব আমরা আজকে, সেটা হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন। আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন কিভাবে ঘটিত হবে, কখন আমরা বুঝবো যে দুটি মৌল আয়নিক যৌগ তৈরি করবে, আয়নিক বন্ধনে যুক্ত হবে নাকি সমযোজী বন্ধনে যুক্ত হবে। তো আমরা আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ বন্ধন গঠন করার আগে অ্যানায়ন এবং ক্যাটায়ন কিভাবে তৈরি হবে, অ্যানায়ন কি ক্যাটায়ন কি, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ভালো ধারণা রাখতে হবে, তারপর আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন জানব। তো চলো আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে দেখি। আমরা জানি হিলিয়ামের প্রোটন সংখ্যা হলো 2, তাহলে 1s2 ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম হলো 3, তার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। তারপর বেরিলিয়াম হলো 4, তার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2। এভাবে আমরা যদি ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন হলো 9 1s2 2s2 2p5। আমরা নিয়নের ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6। আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2। তো আমরা জানি সকল মৌল নিষ্ক্রিয় ব্যতীত, যারা নিষ্ক্রিয় না তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তারা যে যার কাছাকাছি আছে। যে মৌলটি যে নিষ্ক্রিয় গ্যাসের নিকটবর্তী, সেই মৌলটি ওই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেমন লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, তো সে হলো হিলিয়ামের কাছাকাছি বলে সে চাইবে তার সর্বশেষ শক্তি স্তরে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখছি যে ইলেকট্রন আছে 2টি। লিথিয়ামও চাইবে তার সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন হোক, আর এই কারণেই সে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি ছেড়ে দিবে, ত্যাগ করবে। তো আমরা এখানে দেখছি যে লিথিয়াম সে 1টি ইলেকট্রন ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? কারণ হলো সে হিলিয়ামের নিকটবর্তী, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে কি করবে? 1টি ইলেকট্রন সে ত্যাগ করবে। 1টি ইলেকট্রন ত্যাগ করলে আমরা যখন ত্যাগ করে তখন আমরা এখানে এ প্লাস দিই। এখন আমার প্রশ্ন হলো আমরা কেন প্লাস দিচ্ছি, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা দেখি এই জায়গায় আমরা জানি যে কোনো মৌলের যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। তো আমাদের লিথিয়ামের প্রোটন হলো 3, যেহেতু লিথিয়ামের প্রোটন 3 এই কারণে লিথিয়ামের ইলেকট্রনও 3। তো যেহেতু আবার জানি যে প্রোটনগুলো হলো ধনাত্মক আধান বিশিষ্ট এবং ইলেকট্রনগুলো হলো ঋণাত্মক আধান বিশিষ্ট। এখানে আমরা যদি শুধু লিথিয়াম বিবেচনা করি, শুধু লিথিয়ামের ক্ষেত্রে
প্রোটন হলো +3 আর ইলেকট্রন হলো -3, যোগফল 0। কিন্তু আমরা যখন এই প্লাস এটা বিবেচনা করব প্লাস আয়ন, কারণ আমার প্রশ্ন হলো প্লাস আয়নটা কেন হলো আমরা সেটাই জানতে চাচ্ছি। তো আমরা এখানে যদি চিন্তা করি যে আমাদের এখানে প্রোটন হলো +3, আর এইটার মধ্যে ইলেকট্রন কতগুলি হবে? ইলেকট্রন এখানে তার মধ্যে ছিল 3টি ইলেকট্রন, সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, যার কারণে তার মধ্যে ইলেকট্রন আছে 2টি। এই কারণে আমরা -2 দিব। এদের যোগফল কি পাওয়া যাবে? +1। এই যে +1, এই +1টাই আমরা আধান হিসেবে লিখি। একইভাবে আমরা যদি এখানে দেখলাম, আমরা এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে রেখেছি আমরা। এই যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। সে হলো নিয়নের নিকটবর্তী, আর নিয়নের নিকটবর্তী বলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে 3s2 এই 2টি ইলেকট্রন সে ছেড়ে দিবে, ত্যাগ করবে। আর যখন সে ত্যাগ করবে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়। যখন ত্যাগ করবে তার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে আমরা একটু দেখে নিই। এটা হলো ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের বেলায় যেটা ঘটবে আমরা দেখলাম সে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে, এখানে ম্যাগনেসিয়ামের মধ্যে প্রোটন আছে 12টি এবং ইলেকট্রন আছে 12টি, তাহলে -12, যোগফল হবে কত? 0। কিন্তু সে যখন 2টি ইলেকট্রন ত্যাগ করলো তার মধ্যে প্রোটন কিন্তু +12 থাকবে। প্রোটন কোনো পরিবর্তন ঘটেনি, প্রোটন +12 থাকবে। কিন্তু ইলেকট্রন 2টি ত্যাগ করেছে। 2টি ইলেকট্রন ত্যাগ করার কারণে তার মধ্যে আর 10টি ইলেকট্রন আছে। এই 10টি ইলেকট্রন, এটা যেহেতু ঋণাত্মক আধান বিশিষ্ট, এই কারণে -10, আর যোগফল পাওয়া যাবে +2। এই যে +2, এটাকেই আমরা এই ম্যাগনেসিয়াম 2+ এইভাবে আমরা লিখি। অর্থাৎ সে এখানে প্রোটনের পরিমাণ বেশি, প্রোটনের ধর্মটা ধনাত্মক, এই প্রোটনের ধর্মটা এখানে প্রকাশ পেয়েছে। একইভাবে আমরা যদি অ্যালুমিনিয়াম দেখি, আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, অ্যালুমিনিয়াম হলো 13, তাহলে তার ইলেকট্রন হলো 2, 8, 3। তো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি এবং সেও নিয়নের কাছাকাছি। যেহেতু নিয়নের কাছাকাছি, এই কারণে সে তার সর্বশেষ শক্তি স্তরের 3টি ইলেকট্রন ত্যাগ করবে। আর ত্যাগ করলে কি ঘটবে? অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, যদি ত্যাগ করে তাহলে কি ঘটবে? অ্যালুমিনিয়াম হলো। তো আমরা এখানে দেখলাম যে অ্যালুমিনিয়াম যখন 3টা ত্যাগ করবে তাহলে তার প্রোটন হলো +13 আর ইলেকট্রন হবে কত? মাইনাস। যখন সে 3টি ইলেকট্রন ত্যাগ করলো, 3টি ইলেকট্রন ত্যাগ করার পর তার কাছে আর 10টি ইলেকট্রন থাকবে, এই কারণে আমরা লিখব -10। তো প্লাস কি হবে? 3। আর যখনই ইলেকট্রন 3টি ত্যাগ করবে আমরা তার আধান লিখব +3। এই +3 কেন হলো? এই কারণে এখানে এই যে +3 প্রোটনের ধর্ম প্রকাশ পেয়েছে, 3টি প্রোটন বাড়তি আছে, সেটাই এখানে আমরা আধান হিসেবে লিখি। তাহলে কখন আমরা এখানে আমরা কি কারণে শুধু প্লাস লিখি, কি কারণে 2+ লিখি, কি কারণে 3+ লিখি, এটা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। আর যখন ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হবে, সেই ধনাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুকেই আমরা ক্যাটায়ন বলবো। তাহলে ক্যাটায়ন কাকে বলি?
যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, আর ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুকে বলা হবে ক্যাটায়ন। ধনাত্মক আধান বিশিষ্ট, ধনাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুকে বলা হবে ক্যাটায়ন। এবার আমরা আসি যে আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি একটু। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। সে নিয়নের নিকটবর্তী। নিয়নের নিকটবর্তী বলে সে চাইবে তার সর্বশেষ শক্তি স্তরে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এই কারণে নিয়নের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। এও চাইবে, ফ্লোরিনও চাইবে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হোক। এই কারণেই সে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি পূর্ণ করার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করবে। আর যখনই একটি ইলেকট্রন গ্রহণ করবে তখনই সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। ঋণাত্মক আয়নটা আমরা কেন লিখছি সেটা একটু ব্যাখ্যা দেখছি। আমরা এই ফ্লোরিন, এটার ইলেকট্রন বিন্যাস হলো 2, 7, তার একটি প্রয়োজন। তো সে একটি ইলেকট্রন গ্রহণ করবে, একটি ইলেকট্রন গ্রহণ করলো। একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার মধ্যে প্রোটন কিন্তু তার মধ্যে 9টি আছে। প্রোটন হলো +9, আর ইলেকট্রন কয়টি হবে? তার মধ্যে ইলেকট্রন ছিল 9টি, এবং সে অষ্টক পূর্ণ করার জন্য, সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। যখনই একটি ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তার ইলেকট্রন হয়ে যাবে 10। ছিল 9, হয়ে যাবে 10। একটি ইলেকট্রন গ্রহণ করেছে, এই কারণে -10। এবার আমরা যদি যোগ করি তাহলে কি হবে? -1। এই যে -1, এই -1টাই আমরা F এ মাইনাস লিখি, 1 না লিখলেও চলবে। এই যে মাইনাস, এই যে ইলেকট্রন গ্রহণ করলে এই -1, আমরা যখন আধানগুলো দেখি কখনো 2 3 দেখি। এই কারণে এই যে -1 পাওয়া গেল, এখানে ইলেকট্রনের ধর্মটা প্রকাশ পেয়েছে, এইখানে মাইনাসটা আমরা দিয়ে দিলাম। একইভাবে আমরা যদি সালফারের ইলেকট্রন বিন্যাস করি, আমরা সালফারটা একটু দেখে নিই। সালফার হলো 16, তার ইলেকট্রন বিন্যাস হলো 286। তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, এই কারণে এখানে সে আর্গনের কাছাকাছি। আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গন 1s2, সে হলো 18। আর্গন হলো 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে 18। তার সর্বশেষ শক্তি স্তরে 18 আছে, এখানে তার হলো 16, এর হলো 18, তাহলে সে আর্গনের নিকটবর্তী বলে সে চাইবে আর্গনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, এই কারণে সেও চাইবে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি পূর্ণ হোক, অষ্টক পূর্ণ হোক। আর অষ্টক পূর্ণ করার জন্যই সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে। আর যখনই 2টি ইলেকট্রন গ্রহণ করবে তখনই কি ঘটবে? এই সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। এই 2টি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার মধ্যে তার প্রোটন কিন্তু +16, তার প্রোটন হলো +16, কিন্তু সে 2টি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার মধ্যে ইলেকট্রন হয়ে যাবে 18টি। প্রোটন 16, যার অর্থ হলো ইলেকট্রন 16। তো 2টি ইলেকট্রন গ্রহণ করেছে বলে 16 + 2, তাহলে 18টি হয়ে যাবে।
তাহলে আমরা যদি লিখি ইলেকট্রন, ইলেকট্রন কত হয়ে যাবে -18। তো আমরা কি পেয়ে গেলাম -2। এই যে -2 পেয়ে গেলাম, যখন সে দুটি ইলেকট্রন গ্রহণ করবে আমরা এখানে 2 মাইনাস এইভাবে লিখব। এটাই হলো তার আধান। এভাবে যখন কোনো একটি মৌল তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হবে, তখন ওই ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণুকে আমরা বলবো অ্যানায়ন। তো ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণুকে কি বলা হবে? অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কিভাবে তৈরি হলো, অ্যানায়ন কিভাবে তৈরি হলো, বিষয়টা আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। তো আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে জেনেছি। এবার আমরা যে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখি দুটি মৌল কিভাবে আয়নিক যৌগ, কখন আয়নিক যৌগ তৈরি করবে, কখন সমযোজী বন্ধনের মধ্যে যুক্ত হবে। তো আমরা কখন আয়নিক বন্ধনে যুক্ত হবে, কখন সমযোজী বন্ধনে যুক্ত হবে, সেটা জানার জন্য আমাকে এই ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। আমরা দুটি মৌল নিচ্ছি। আমরা যদি মৌল হিসেবে ফ্লোরিন এবং ম্যাগনেসিয়াম এই দুটি নিই, ফ্লোরিন এবং ম্যাগনেসিয়াম, আমি এই দুটি মৌল নিলাম, ফ্লোরিন এবং ম্যাগনেসিয়াম। আমাকে বলা হলো এই ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন এই দুটি মৌল দেয়া হলো এবং বলা হলো এই দুটি মৌল কোন বন্ধনে যুক্ত হবে, আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন। তো আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি যে ম্যাগনেসিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তার সর্বশেষ শক্তি স্তরের দুটি ইলেকট্রন সে ছেড়ে দিতে হচ্ছে। আবার বলি যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুটি। তো সে কি করবে? সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে কি করবে? সে তার সর্বশেষ শক্তি স্তরের দুটি ইলেকট্রন সে ছেড়ে দিবে। তাহলে যখন সে ছেড়ে দিবে তাহলে সে কি হলো? এই ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করলো, দুটি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হলো? ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হলো, যেটা ক্যাটায়ন। একইভাবে আমরা যদি ফ্লোরিনটা একটু দেখি, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি এবং সেও নিয়নের নিকটবর্তী। আর নিয়নের নিকটবর্তী বলে সে চাইবে তার সর্বশেষ শক্তি স্তরেও 8টি পূর্ণ হোক। আর 8টি পূর্ণ করার জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। একটি ইলেকট্রন যখন সে গ্রহণ করবে তখন বিষয়টা কেমন হবে? যে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হলো? ঋণাত্মক আয়নে পরিণত হলো। একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সে অ্যানায়নে পরিণত হলো। এখন বিষয় হলো এই যে ম্যাগনেসিয়াম আয়ন, ফ্লোরিন আয়ন, এরা আয়নিক বন্ধনে যুক্ত হবে নাকি সমযোজী বন্ধনে যুক্ত হবে? আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই বুঝে যাব যে সে কি আয়নিক বন্ধনে যুক্ত হবে নাকি সমযোজী বন্ধনে যুক্ত হবে। চলো দেখি। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, আমাদেরকে যে দুটি মৌল দেয়া থাকবে, আমরা যদি দেখি যে একটি মৌল তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন ত্যাগ করছে এবং অপর মৌলটি অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আবার বলি একটি মৌল তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য একটি মৌল গ্রহণ করা লাগতেছে ইলেকট্রন, অপর মৌলটি
ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন। তাহলে একটি মৌলের ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, একটা মৌলের ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন। যখন ইলেকট্রন একজনে ত্যাগ করবে, একজনে গ্রহণ করবে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। এই আদান প্রদানের মাধ্যমে একজন দিবে, একজন নেবে। যখনই একজন দিবে, একজন নেবে, আদান প্রদান হচ্ছে, আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হলো আয়নিক বন্ধন। তো আমরা এখান থেকে বুঝলাম ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রন ত্যাগ করেছে এবং ফ্লোরিন অষ্টক পূর্ণ করার জন্য 1টি ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু ম্যাগনেসিয়াম ত্যাগ করছে, ফ্লোরিন গ্রহণ করছে, তাহলে একজন ত্যাগ করা প্রয়োজন, একজনের গ্রহণ করা প্রয়োজন। তাহলে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ, ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এই কারণে ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন এই দুটি মৌল আয়নিক বন্ধনে যুক্ত হবে। এবং তাহলে আমরা দেখলাম ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে আর ফ্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করেছে। এক পরমাণু ফ্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করবে। তো ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে আর ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন 2 পরমাণু ফ্লোরিন গ্রহণ করতে হবে। ম্যাগনেসিয়াম ত্যাগ করেছে 2টি ইলেকট্রন 2টি সে ত্যাগ করলো, 2টি ইলেকট্রন ত্যাগ করলো। আর এই 1টি ইলেকট্রন ফ্লোরিন নেবে, আর এই ইলেকট্রনটাও আরেকটা ফ্লোরিন নেবে। তাহলে এই 2টি ইলেকট্রন 2টি ফ্লোরিনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? তারা ফ্লোরিন আয়ন তৈরি করবে। তাহলে 2 এ 2 এ 2, তখন এই ধনাত্মক আয়ন বিশিষ্ট ক্যাটায়ন এবং ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যানায়ন তারা যুক্ত হয়ে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম প্লাস, এটা হলো, আর কি তৈরি করলো? ম্যাগনেসিয়াম যার অর্থ হবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এভাবেই তারা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করবে। এটা হলো আয়নিক বন্ধন। তাহলে আমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি কখন আয়নিক বন্ধন গঠিত হবে, মৌলগুলো কখন আয়নিক বন্ধনে যুক্ত হবে। আমরা আরো একটি দুটি উদাহরণ দেখি। আমরা যদি অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম হলো 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি। আবার আমরা যদি ক্লোরিন নিই, ক্লোরিন 17, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হলো 3। ম্যাগনেসিয়াম নিয়নের কাছাকাছি, নিয়ন গ্যাসের কাছাকাছি, এই কারণে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরের 3টি ইলেকট্রন ত্যাগ করে দেবে। তো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম কি করলো? 3টি ইলেকট্রন ত্যাগ করলো। 3টি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হলো? অ্যালুমিনিয়াম আয়ন। তো আমরা দেখলাম ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি যে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের 3টি ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন। আবার অ্যালুমিনিয়াম থেকে দেখছি অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। যেহেতু 7টি ইলেকট্রন আছে, সে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য আরো 1টি ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই বুঝতেছি যে ম্যাগনেসিয়াম
অষ্টক শূন্য করার জন্য অ্যালুমিনিয়াম অষ্টক শূন্য করার জন্য ইলেকট্রন ত্যাগ করবে, আর ক্লোরিন অষ্টক শূন্য করার জন্য ইলেকট্রন গ্রহণ করবে। যখনই আমরা দেখব অষ্টক শূন্য করার জন্য একটি মৌল ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন, আরেকটি মৌল ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, তাহলে একজনের ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন, একটি মৌলের ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন গ্রহণ করবে, এভাবে আদান প্রদান হবে। আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হলো আয়নিক বন্ধন। তাহলে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন এরা আয়নিক বন্ধনে যুক্ত হবে। আশা করছি বিষয়টা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। তো এখানে যেটা ঘটবে যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে? ক্লোরিন আয়নে পরিণত হবে। এখন বিষয় হলো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে 3টি, আর এক পরমাণু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে 1টি। তো আমাদের যে অ্যালুমিনিয়াম যে 3টি ইলেকট্রন ত্যাগ করেছে সেই 3টি ইলেকট্রন গ্রহণ করার জন্য 3 পরমাণু ক্লোরিন লাগবে। কারণ হলো এক পরমাণু ক্লোরিন 1টি ইলেকট্রন নিচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, আর অ্যালুমিনিয়ামের ত্যাগকৃত 3টি ইলেকট্রন গ্রহণ করার জন্য 3 পরমাণু ক্লোরিন লাগবে। তো এখানে আমরা 3 দিয়ে দিলাম, 3 দিলাম, এখানে 3 হবে। তাহলে অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন যুক্ত হলো অ্যালুমিনিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন, এরা যুক্ত হয়ে কি তৈরি করলো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো, এরা কোন বন্ধনে যুক্ত হলো? আয়নিক বন্ধন। আশা করছি আমরা আয়নিক বন্ধন কিভাবে গঠিত হলো সেটা বুঝতে পেরেছি। নিশ্চয় আমাদের আর কখনো ভুল হবে না। এবার আমরা যদি ক্লোরিনের অণু তৈরি করতে চাই, আমরা ক্লোরিনের একটি অণু তৈরি করব। তো ক্লোরিনের অণু তৈরি করতে চাইলে ক্লোরিন হবে ক্লোরিন প্লাস ক্লোরিন। তাহলে ক্লোরিন প্লাস ক্লোরিন, ক্লোরিনের অণু হলো। এবার যেটা ঘটবে যে এই পরমাণু ক্লোরিন, এই ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি, সে অষ্টক শূন্য করার জন্য একটি ইলেকট্রন নিবে। আবার এই পরমাণু ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরেও 7টি ইলেকট্রন আছে এবং সে অষ্টক শূন্য করার জন্য একটি ইলেকট্রন নেবে। তো আমরা এখান থেকে দেখছি যে অষ্টক শূন্য করার জন্য 2টি পরমাণুই ইলেকট্রন নেবে, দুইজনেরই প্রয়োজন, 2 পরমাণুরই ইলেকট্রন প্রয়োজন। এখন আমরা যখন আয়নিক বন্ধন দেখেছিলাম, একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করেছে, একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 পরমাণুরই ইলেকট্রন প্রয়োজন। যখনই আমরা দেখব যে 2টি পরমাণুরই ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, তখনই আমরা বুঝবো যে তারা ইলেকট্রন শেয়ার করবে। দুইজনেরই প্রয়োজন, যখনই দুজনের প্রয়োজন তখনই তারা ইলেকট্রন শেয়ার করবে। আমরা যখন ক্লাসে যদি পাশাপাশি বসা অবস্থায় কারো যদি কলম শেষ হয়ে যায়, কলমের কালি শেষ, তখন আমরা বলি যে দোস্ত আমি লিখে নিচ্ছি, তোমাকে আমি দিচ্ছি। তখন আমরা কলমটা দুজনে শেয়ার করি, ভাগাভাগি করি। এখানেও তেমনটা হচ্ছে যে এরও ক্লোরিন প্রয়োজন, এরও ক্লোরিন প্রয়োজন, দুজনেরই প্রয়োজন। এখন যেহেতু দুজনেরই প্রয়োজন, এই কারণে তারা ইলেকট্রন কি করবে? শেয়ার করবে, ভাগাভাগি করবে। এই ইলেকট্রন শেয়ার এবং ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হবে
সেটাই হলো সমযোজী বন্ধন। আমরা শর্টকাট প্রসেস হলো, যদি দেখি দুই পরমাণুরই ইলেকট্রন প্রয়োজন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, তখনই আমরা বুঝবো এরা ইলেকট্রন শেয়ার করবে, আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটা হলো সমযোজী বন্ধন। তো আমরা পুরো ক্যালকুলেশনটা না করে ইলেকট্রন বিন্যাস করেই আমরা বুঝতে পারবো এরা কি সমযোজী বন্ধনে যুক্ত হবে নাকি আয়নিক বন্ধনে যুক্ত হবে। ইলেকট্রন বিন্যাস করলেই আমরা দেখব যে দুটি মৌলেরই যদি ইলেকট্রন প্রয়োজন অষ্টক পূর্ণ করার জন্য, যদি দুই মৌলেরই ইলেকট্রন প্রয়োজন, তখনই তারা ইলেকট্রন ভাগাভাগি করবে, শেয়ার করবে, তখনই সেটাকে বলা হবে সমযোজী বন্ধন। তো আমরা এখন এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই ক্লোরিন এটা হলো নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা হলো 3 নম্বর শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, এবং 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 7টি। তো আমরা এটাকে, যেহেতু তারা ইলেকট্রন ভাগাভাগি করবে, এখন ইলেকট্রন কয়টি ইলেকট্রন তারা শেয়ার করবে সেই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখছি যে তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন কম আছে, অষ্টক পূর্ণ করার জন্য একটি ইলেকট্রন কম, এবং আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ক্লোরিন হলো অধাতু, তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন গঠিত হতে পারে সে ততগুলো ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করবে। তো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন ছিল একটি, যার কারণে তার একটি ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করবে। তো আমরা এটাকে এভাবে দিচ্ছি যে এটা আরেকটা ক্লোরিন পরমাণু, নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর এবং 3 নম্বর শক্তি স্তর। তো আমরা এগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য এভাবে দিচ্ছি এটা। তাহলে শেষ শক্তি স্তরে তার ইলেকট্রন ছিল, আমরা আলাদা করে বোঝানোর জন্যই এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম, এখানে ডট চিহ্ন দিলাম। তো এখানে এই ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ছিল 7টি, আবার এই ক্লোরিন পরমাণুরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হলো 4টি, 2 4 6 7। তো তারা কি করেছে, এর একটি ইলেকট্রন এ এবং 2 পরমাণু এ তাদের কক্ষপথে নিয়েছে, তাহলে দুজনেই এটা ব্যবহার করছে। একইভাবে এই ইলেকট্রনটি ছিল এই ক্লোরিনের ইলেকট্রন, এই পরমাণুর ইলেকট্রন, বা এই ইলেকট্রনটিও 2 পরমাণুর কক্ষপথে আছে, এবং এই ইলেকট্রনটি এও গ্রহণ করছে, এ গ্রহণ করছে, দুজনেই ব্যবহার করছে। এখন দেখা যায় এর সর্বশেষ শক্তি স্তরেও 8টি ইলেকট্রন শূন্য হলো, আবার এর সর্বশেষ শক্তি স্তরেও 8টি ইলেকট্রন শূন্য হলো। এভাবেই তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে, ক্লোরিন অণু তৈরি করবে। এটা হবে কি ক্লোরিনের অণু। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কখন আয়নিক বন্ধন ঘটিত হবে, কখন সমযোজী বন্ধন ঘটিত হবে। আমরা অন্যান্য মৌলগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করব। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছ, এবং আজকের পর থেকে নিশ্চয় সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন সম্পর্কে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।